বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সিভিল 6 সেমিস্টারের অ্যাডভান্স সার্ভেইং এর প্রথম চ্যাপ্টার সম্পর্কে কিছু আলোচনা করব। ভিডিও বানানোর চেষ্টা করতেছি, আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। এই প্রথম অধ্যায় ছিল যে জ্যোতিষীয় ক্ষেত্র বা ফিল্ড অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। অর্থাৎ আমরা অ্যাডভান্স সার্ভিংয়ে আমরা সেগুলো ফিল্ডে করেছি, পৃথিবীতে যেগুলো বিভিন্ন মানে ভূমিতে করেছি। এখন করতে হবে সেটা হচ্ছে যে জ্যোতিষীয়, অর্থাৎ আকাশে মহাশূন্যে কিছু জরিপ করা যায়। এই জরিপের জন্য কিছু কিছু আমার সংজ্ঞা মুখস্থ করতে হয়, কিছু কিছু উপাদানসমূহকে তোমার জানতে হবে, ঠিক আছে। তো এগুলা তুমি যদি না জানো, কিছু কিছু নাম সংজ্ঞা বা এগুলো কি যদি না জানো, তাহলে তুমি অ্যাডভান্স সার্ভিংয়ের এই জ্যোতিষীয় জরিপের যে অধ্যায়টা কিছু বুঝবা না, ঠিক আছে। তো তার জন্য তোমাকে প্রথম যে জানতে হবে সেটা হচ্ছে মহাবৃত্ত বা খগোলক। মহাবৃত্ত বা খগোলক এটা কাকে বলে? এই যে এখানে দেখো যে মহাশূন্য গোলক, এটাকে খগোলকে বলে। হ্যাঁ, এটাকে খগোলকে বলা হয়। এটা কি বলছে যে রাত্রিবেলায় পরিষ্কার আকাশের দিকে তাকালে অসংখ্য তারকারাজি বিভিন্ন উজ্জ্বলতা জ্বলজ্বল করতে দেখা যায়। এ সকল তারকারাজি দেখে মনে হয় এগুলো কোনো একটি অর্ধগোলাকৃত অসীম ব্যাসার্ধের গোলকের পরিধি বরাবর অবস্থান করছে, যার কেন্দ্র হলো পৃথিবী। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্রবিন্দু মনে করে অসীম ব্যাসার্ধ দ্বারা গঠিত কাল্পনিক গোলককে মহাশূন্য গোলক বলা হয়। অর্থাৎ রাতের বেলায় আমি যদি এই জায়গায় থাকি, তাহলে আমি সাধারণত আমরা যে ভূমি সাধারণত আমরা জানি যে সমতল থাকে, বাট কিন্তু ভূমি তো সামনে এটা হলো পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে। তো এখন রাতের বেলা যদি আকাশে তাকাই, তাহলে মনে করবো যে এই অর্ধেকটি দেখতে পাবো, বাকি অর্ধেকটা পায়ের তলায় দিকে থাকে। এখানে অসংখ্য তারাখচিত আছে, ঠিক আছে। এবং এর এই এইটাকে কেন্দ্র মনে করে, যে তুমি যেখানে আছো সেটাকে কেন্দ্র মনে করে যদি এই যে অসীম ব্যাসার্ধের, এই অসীম ব্যাসার্ধ সহজে মাপা যায় না, ঠিক আছে। এবং এই অসীম ব্যাসার্ধের এবং এই তারাগুলো আছে, পৃথিবী তো এখানে ছোট্ট একটা পৃথিবীতে একটা ছোট জিনিস। এই যে ব্যাসটা কত দূরে এই তারাগুলো আছে তা আমরা জানি না, ঠিক আছে। তো অসীম ব্যাসের যে পৃথিবীর অসীম ব্যাসের যে অর্ধেক গোলাকৃতি মাথার উপরে থাকে, বাকি অর্ধেক পায়ের তলার দিকে থাকে এই পর্যবেক্ষণ বিন্দুর। তো এই যে অসীম ব্যাসের যে মহাবৃত্তকে কল্পনা করা হয়, এটা হচ্ছে কি মহাবৃত্ত বা খগোলক। এটাকে খগোলক বা এটাকে খগোলক বলে, মহাশূন্য গোলক বা খগোলক, ঠিক আছে। এর মানে মহাশূন্য পৃথিবীর বাইরে হচ্ছে বিশাল মহাকাশ, এই মহাশূন্য এটা বিশাল যদি ব্যাসে মনে করি, তাহলে এই ব্যাসের যে বৃত্তটা সেটা হচ্ছে মহাশূন্য গোলক বা খগোলক। এই খগোলকের এই মহাশূন্য গোলক এটা একটা বৃত্ত, ঠিক আছে। মহাশূন্য গোলক, এই মহাশূন্যকে কেন্দ্র। তো এই মহাশূন্য গোলকের এই কেন্দ্রগামী, এই মহাশূন্যগুলোকে কেন্দ্রগামী যে কোনো বৃত্তই হচ্ছে মহাবৃত্ত মানে সবচেয়ে বড় বৃত্ত, ঠিক আছে। তাহলে এই যে বৃত্তটা, অর্থাৎ এটাকে যদি অর্ধেক বরাবর সমানভাবে কেটে ফেলি, তাহলে এই দুটো অর্ধেক হয়ে যাবে না? এই অর্ধেক হয়ে গেলে আমার মনে করো যে এটা যদি অর্ধেক কেটে ফেলি, তাহলে কিরকম হবে দেখতে, ঠিক আছে। এটা অর্ধেক কেটে ফেললে তাহলে এই যে বৃত্তটা হলো, এই বৃত্তটা হচ্ছে মহাবৃত্ত মানে সবচেয়ে বড় বৃত্ত। আবার এদেরকে এভাবে লম্বাভাবে কাটলেও কি হবে? মহাবৃত্ত হবে। তাহলে এই বৃত্তটা কি বৃত্ত? মহাবৃত্ত। এইটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রগামী যে ব্যাস দিয়ে যে গঠিত হয়, যে বৃত্ত গঠিত সেটা হচ্ছে মহাবৃত্ত। আর পৃথিবীর কেন্দ্রগামী বা পৃথিবীর কেন্দ্রে অতিক্রম না করে যে বৃত্ত গঠন করা হয় সেটা হচ্ছে ক্ষুদ্রবৃত্ত। মানে এই যে এখানে যদি এইটুকু অংশ কেটে ফেলি, এইটুকু অংশ মনে করে কেটে ফেললাম, তাহলে কীরকম হবে? এই যে এটুকু অংশ কেটে ফেললে এরকম অংশ, এটুকু কেটে ফেলে যে এখানে একটি বৃত্ত হলো, যে এখানে যে বৃত্তটা হলো এর বৃত্তটা হচ্ছে ক্ষুদ্রবৃত্ত। অর্থাৎ কেন্দ্র যদি অতিক্রম না করে তাহলে সেটা হচ্ছে ক্ষুদ্রবৃত্ত, ঠিক আছে। এরপর আসো গোলকীয় ত্রিকোণমিতি কি বলা হয়, যে এই যে একটা গোলক, ঠিক আছে, এই গোলকের বিভিন্ন অংশের মান বের করতে হয়, বিভিন্ন বিন্দুদের দূরত্ব নির্ণয় করতে হয়। এই দূরত্ব নির্ণয় করার জন্য যে ত্রিকোণমিতির সাহায্য নেওয়া হয় সেটি হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি, ঠিক আছে। আর সুবিন্দু কুবিন্দু কাকে বলা হয়, যেটাকে বলা হয় জেনিথ আর নাদির, এটা ইংলিশেও আসে। সুবিন্দু কুবিন্দু মানে এই যে মহাশূন্য গোলকটা আছে, এখানে যদি আমি মনে করি পর্যবেক্ষণ বিন্দু বা তুমি দ্বারা আসো এখানে, তো এর মানে এটা পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর মাঝখানে বা কোথাও আসো তুমি, তো এই পর্যবেক্ষণ বিন্দু তোমার তুমি যদি
সোজা হয়ে দাঁড়াও, তোমার মাথার উপরে সোজা মাথার উপরে এই মহাশূন্যগুলোকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুকে বলা হয় জেনিথ, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। আর ঠিক মায়ের তলার দিকে নিচে সোজা মহাশূন্যগুলোকে যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুকে বলা হয় নাদির, যেটাকে জেড প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পর্যবেক্ষণকারী কোন স্টেশনে উল্লম্ব রেখা মহাশূন্যগুলোকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় জেনিথ, আর পায়ের তলার দিকে যে বিন্দু ছেদ করে তাকে জেড নাদির বলা হয়। একে জেড, এখানে এন দিছে, তুমি এখানে জেড প্রাইম দাও, অনেক সময় বিভিন্ন জায়গায় দেখানো আছে, ঠিক আছে। তারপরে কি আছে রবিমার্গ। এই রবিমার্গটা অনেক ইম্পর্টেন্ট। সেই রবিমার্গ হচ্ছে, রবি মানে সূর্য বা ক্রান্তিবৃত্ত, এর এক্লিপ্টিকে বলা হয়, ঠিক আছে। তো মহাশূন্যে সূর্য যে পথে পৃথিবীকে কেন্দ্র করে সারা বছর ধরে পরিভ্রমণ করে সেই পথটাকে বলা হয় রবিমার্গ। মানে সূর্য যে পথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে সেটা হচ্ছে রবিমার্গ, ঠিক আছে। আর নটিক্যাল মাইল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসে যে এক নটিক্যাল মাইল কাকে বলা হয়। দুই বিন্দু সংযোগ করে পৃথিবী পৃষ্ঠের উপরে যে চাপ, দুইটি বিন্দু সংযোগ করে পৃথিবী পৃষ্ঠের উপরে চাপ, মনে করে এটা একটা পৃথিবীর দুইটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এই দুইটা বিন্দু, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের উপরে দুইটা বিন্দু এ ও বি, এই দুইটা বিন্দু পৃথিবীর কেন্দ্রে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাকে বলা হয়, যদি এই দুইটা বিন্দু চাপ বা বিন্দুর দূরত্ব, হ্যাঁ, দুইটা বিন্দুর দূরত্ব পৃথিবীর কেন্দ্রে যদি 1 মিনিট কোণ উৎপন্ন করে তবে তাকে 1 নটিক্যাল মাইল বলা হয়। দুইটি বিন্দু সংযোগ করে পৃথিবী পৃষ্ঠের উপর যে চাপ পৃথিবীর কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে ওই চাপকে বলা হয় 1 নটিক্যাল মাইল। এর পরিমাণ হচ্ছে 60-76 ফিট বা 1852 মিটার। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। এরপরে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে গোলকের ত্রিভুজ কাকে বলা হয়। আমরা জানি সরল ত্রিভুজ হচ্ছে যে তিনটি সরলরেখার দ্বারা গঠিত ত্রিভুজ হচ্ছে সরল ত্রিভুজ বা ত্রিভুজ, ঠিক আছে, সরলরৈখিক ত্রিভুজ। তো কিন্তু গোলকের ত্রিভুজ হচ্ছে যে এটা একটা পৃথিবীর যদি তিনটা বিন্দু নেই, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দু কিন্তু অবশ্যই কি আছে আমার এরকম বাঁকা আছে, অর্থাৎ কোনো বিন্দু কিন্তু একদম কোনো রেখায় কিন্তু সোজা না, কারণ পৃথিবীটা হচ্ছে গোল। এটা যদি একটা অংশ কেটে নিই তাহলে সেটা দেখতে অনেকটা এরকম কী হবে, এরকম বাঁকা হবে, অর্থাৎ জিনিসটা কীরকম হবে, জিনিসটা হবে এরকম 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 হইতে পারে, বা এরকম যেভাবে হোক অবতল আকৃতি বা বক্র আকৃতির হবে, ঠিক আছে। এটা হচ্ছে গোলকের তিনটা আমরা জানি তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, কিন্তু এখানে হচ্ছে কি গোলকের তিনটা অংশ, তিনটা বাহু, গোলকের তিনটা বাহু। এখানে কি লিখছে যে কোনো গোলক পৃষ্ঠের উপরে তিনটা মহাবৃত্ত চাপ দ্বারা গঠিত ত্রিভুজকে বলা হয় গোলকের ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গোলকের ত্রিভুজ, ঠিক আছে, মহাবৃত্ত তিনটা চাপ দ্বারা গঠিত ত্রিভুজ। এখন এই গোলকের ত্রিভুজ অবশ্যই এই ত্রিভুজ থেকে মানগুলা এই ত্রিভুজের সমষ্টি থেকে অবশ্যই বেশি হবে, ঠিক আছে। তিন কোণের সমষ্টি, এখানে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণের সমষ্টি এই তিন কোণের সমষ্টির থেকে অবশ্যই কি থাকবে, বেশি হবে। তাহলে এখন গোলকীয় আধিক্য কাকে বলা হয়। গোলকীয় আধিক্য হচ্ছে যে এই যে এখানে যদি ত্রিভুজটা আঁকাই তাহলে কিরকম হবে, এরকম, ঠিক আছে। তাহলে প্রশ্ন এখানে কি বলছে, গোলকীয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ এই যে তিন কোণের সমষ্টি ছিল, এই তিন কোণের সমষ্টি এই সরল বা তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ 180 ডিগ্রি, 180 থেকে যত কোণ বেশি, যত ডিগ্রি বেশি তাকে বলা হয় গোলকীয় আধিক্য। যেমন এটা যদি এ বি সি কোণ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 180, অর্থাৎ এই গোলকীয় ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 থেকে যত ডিগ্রি বেশি তাকে বলা হয় গোলকীয় আধিক্য। এসি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এসি দ্বারা প্রকাশ করা হয়। অথবা এটাকে এসি সমান আরেকটা সূত্র লেখা যায়, সেটা কি, সেটা হচ্ছে ক্ষেত্রফল বাই আর স্কোয়ার, এর একক কি, রেডিয়ান, ঠিক আছে। সূত্র জাস্ট এটুকু লিখলেই হবে, আর কিছু লাগবে না। এরপরে হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। অক্ষাংশ কি, অক্ষাংশ হলো নিরক্ষরেখা হতে নিকটবর্তী মেরুর দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ মধ্যরেখা কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। অর্থাৎ এটা যদি একটি পৃথিবী হয়, পৃথিবী চারটার দিকে হয়, এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে। এই পূর্ব পশ্চিমে যেই রেখা, অর্থাৎ এই পূর্ব পশ্চিমে যে রেখা, এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা, এটাকে বলা হয় নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে উত্তরে অথবা দক্ষিণে কোনো বিন্দুর দূরত্ব, কৌণিক দূরত্বকে, হ্যাঁ, মনে করো এখানে আছে, তাহলে এই বিন্দুর কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ, ঠিক আছে। অর্থাৎ এটা কি নিরক্ষরেখা থেকে উত্তরে অথবা দক্ষিণে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এই উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, উত্তরে বা দক্ষিণ দিকে যে কৌণিক দূরত্ব সেই কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ, ঠিক আছে।
আর দ্রাঘিমাংশ কাকে বলা হয়? দ্রাঘিমাংশ হচ্ছে উত্তর দক্ষিণে, এটাকে বলা হয় মধ্যরেখা। ঠিক আছে, এটাকে বলা হয় মধ্যরেখা। মধ্যরেখা হতে থেকে পূর্বে অথবা পশ্চিমে কোনো বিন্দুর, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে বিন্দু, যে কোনো বিন্দুর, ঠিক আছে, মধ্যরেখা হতে গিয়ে পূর্ব অথবা পশ্চিমে কোনো বিন্দুর কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ, ঠিক আছে। এখানে সুন্দর করে লেখা আছে যে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে মধ্যরেখা বরাবর কোণের দূরত্বকে বলা হয় অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ হচ্ছে মূল মধ্যরেখা হতে পূর্ব পশ্চিমে কোন স্থানে কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। ঠিক আছে, এখন আসো আমরা একটা প্রমাণ করব, সেটা হচ্ছে কি যে ক্ষুদ্রবৃত্ত যে লঘুবৃত্ত কি? লঘুবৃত্ত হচ্ছে যে এই যে ব্যাস, এই মহাশূন্য ব্যাস আছে, এই ব্যাস বাদে যে কোনো জায়গায় উৎপন্ন বৃত্ত হচ্ছে ক্ষুদ্রবৃত্ত, আর এটা হচ্ছে কেন্দ্রগামী যে বৃত্ত সেটা হচ্ছে মহাবৃত্ত। তো এই ক্ষুদ্রবৃত্ত মনে করো যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর চাপের দৈর্ঘ্য নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? লঘুবৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয়, এটা রচনামূলক একটা প্রশ্ন আসে, হ্যাঁ, যদি মিড টার্মে থাকার সম্ভাবনা আছে, এই জন্য আমি জাস্ট করাচ্ছি। সেটা হচ্ছে কি চিত্র আঁকাবা। চিত্র কি? প্রথমে একটা বৃত্ত আঁকাবা, বৃত্ত আঁকার পর মাঝখানে একটা বৃত্ত দিবা, সেই বৃত্ত, ঠিক আছে, বৃত্ত মানে মহাবৃত্ত আঁকাবা, আবার এখানে একটা মহাবৃত্ত আঁকাবা, আঁকানোর পরে এখানে একটা ক্ষুদ্রবৃত্ত আঁকাবা। এখন এই মহাবৃত্ত আর এই মহাবৃত্ত দুটো জায়গায় যে বিন্দু ছেদ করছে নাম দিয়ে দেবা A B C D E, ঠিক আছে। আর এখানে সব ছোট হাতের, এটা এখানে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে বড় হাতের O, এটা ছোট হাতের O, এটা ছোট হাতের R, এটা বড় হাতের R, ঠিক আছে। আর এখান থেকে B, এটা এখান থেকে এখানে এই কোণা দিয়ে এটা হচ্ছে আর লিখে দিব। কেন হবে সেটা পরবর্তীতে বলতেছি। তো উপরে চিত্র আঁকানোর পর এটা বর্ণনা দিতে হবে। উপরে চিত্রে হচ্ছে ছোট হাতের ABCD একটি ক্ষুদ্রবৃত্ত দেখানো হয়েছে, এই বৃত্তের চাপ BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর ধরি ও ছোট হাতের ও, এগুলা ABCD ক্ষুদ্রবৃত্তের কেন্দ্র POQ, এই POQ হচ্ছে দুইটা মেরু, ঠিক আছে, মেরুদ্বয়। আর হচ্ছে ক্ষুদ্রবৃত্তের ব্যাসার্ধ, BC হচ্ছে ক্ষুদ্রবৃত্তের চাপ, আর হচ্ছে মহাবৃত্তের ব্যাসার্ধ। মনে করি মহাবৃত্তটি PB দিয়ে অতিক্রম করছে। মহাবৃত্তটি মনে করি এই যে মহাবৃত্ত আছে না, ঠিক আছে, এই মহাবৃত্তটি কোন কোন বিন্দু অতিক্রম করছে? P ও B বিন্দু অতিক্রম করছে। P ও B বিন্দু অতিক্রম করে A B C D E এই মহাবৃত্তকে B বিন্দুতে এবং P ও C বিন্দুতে অতিক্রম করে C বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, C বিন্দুতে ছেদ করেছে। অতএব চাপ BC = R × BC, অর্থাৎ আমরা জানি সূত্র, এখানে কি জানি আমরা? সূত্র জানি S = R থিটা, অর্থাৎ চাপের সূত্র হচ্ছে কি ব্যাসার্ধ ইন্টু কোণ, ঠিক আছে, কৌণিক দূরত্ব। তাহলে ব্যাসার্ধ R আর কোণ হচ্ছে কোণ BOC, মানে BOC, এই কোণ, ঠিক আছে। আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি BC, চাপের দৈর্ঘ্য হচ্ছে কি R × কোণ, ঠিক আছে, কোণ হচ্ছে কি বড়তে BOC, কিন্তু এই কোণ BOC এবং এই BOC দুটো সমান কেন? কারণ OB এবং OB এই দুইটা, এই যে AOB বড় হাতের OB এবং এই দুইটা OB দুইটা কি থাকে? দুইটা একই তলে অবস্থিত, এবং OC এই দুইটা একই তলে অবস্থিত এবং পরস্পর সমান্তরাল। অর্থাৎ এরা যদি এই যে এই রেখাটা যদি আঁকাই, তাহলে এই বৃত্তটা হবে কি, এই মহাবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এরকম থাকবে, আর মহাক্ষুদ্রবৃত্তের ব্যাসার্ধ থাকবে এরকম। অর্থাৎ দুটো কিন্তু একই তলে অবস্থিত। এখানে দেখতে বাঁকা মনে হচ্ছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি বাঁকা না, এটা কিন্তু সোজাই, ঠিক আছে, এটা কিন্তু সোজাই। এটা হচ্ছে এটুকু ছোট আর এটা হচ্ছে বড়। দুইটা তল এই একই তলে অবস্থিত এবং পরস্পর কি সমান্তরাল বিধায় এই কোণ দুইটা সমান, অর্থাৎ এই দুইটা কোণ কি থাকবে? BOC আর এই BOC দুইটা কোণ সমান। যেহেতু সমান, সেহেতু এখানে যদি আমি অনুপাত করি যে চাপ BC এবং চাপ BC মানে ছোট লঘুবৃত্তের চাপের অনুপাত এবং চাপ এবং মহাবৃত্তের চাপের অনুপাত করলে এই দুইটা সমীকরণ, যেটাকে বলতে পারো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে অনুপাত করলে, ঠিক আছে, তাহলে এখানে এই দুইটা যদি সমান হয় কেটে গেলে থাকে কি R/R, ঠিক আছে। এরপরে এখন কোণ BO সমকোণ, কেন সমকোণ? কারণ আমি বলছি, দেখাইছি যে এটা একই তলে অবস্থিত এবং এই দুইটা বর্ষের সমান্তরাল, সেহেতু এই কোণগুলা কি, এই কোণ সমকোণ। কোণ বড়তে BOO এই কোণটা কি সমকোণ। তাহলে সমকোণ হইলে আমরা জানি কি সাইন কোণ BO, এখন এই যে অংশটুকু এখান থেকে B আর O যদি ছেদ মানে যোগ করে দিই, তাহলে এই একটা ত্রিভুজ, সেটা কি BOO, এটা একটা সমকোণ ত্রিভুজ, যাই কোণটা এই কোণটা কি সমকোণ, ঠিক আছে। এখন এই কোণ যদি সমকোণ হয়ে থাকে, তাহলে এই কোণের ক্ষেত্রে আমরা সূত্র কি পাবো? আমরা পাবো হচ্ছে কি R/R সমান সাইন থিটা সমান কি সাইন থিটা এই কোণের সমান,
সাইন এ কোণ সমান কত পাবো, সাইন বি ও এ কোণ সমান পাবো হচ্ছে, এটা যদি নেই তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা জানি সাইন এটা সমান লম্ব বাই অতিভুজ, আর বাই আর। ঠিক আছে, আর বাই আর। এখন এই সাইন বি ও কে কী লেখা যায়, এই কোণকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস এই কোণ, 90 ডিগ্রি মাইনাস এই কোণ। তার মানে এই কোণকে লেখা যায় সাইন BOO বা 90 ডিগ্রি মাইনাস BOB লেখা যায়। এখন আমরা জানি যে 90 ডিগ্রি বেজোড় থাকলে কি হয় যায়, এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কি সাইন হয়ে যাবে কজ, আর 90 থেকে কম যে কোনো কোণে কি ছোট মানে প্লাস, এই জন্য প্লাস কজ BOB। ঠিক আছে, অর্থাৎ চাপ BC ইকুয়াল টু চাপ বাই চাপ বলতে BC ইকুয়াল টু কজ BOB, অর্থাৎ চাপ BC ইকুয়াল টু চাপ BC ইন্টু কজ BOB। এটা হচ্ছে প্রমাণ। এটা তো ক্ষুদ্রবৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করার প্রমাণ হচ্ছে কি মহাবৃত্তের চাপ ইন্টু কজ BOB। ঠিক আছে, আর মহাবৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় যদি সূত্র প্রমাণ করতে বলে তাহলে চিত্র ওইটাই, চিত্র দেওয়ার পরে চিত্র ওই চিত্রটা মানে এই চিত্রটা দেওয়ার পরে তোমাকে এই কথাগুলো লিখে যেতে হবে যে উপর চিত্রে ABCD একটি মহাবৃত্ত, POQ হচ্ছে গোলকের ব্যাস যার তলের সাথে লম্ব এবং এর প্রান্ত বিন্দু গোলকের মেরু, অর্থাৎ POQ দুইটি মেরু। ঠিক আছে, মহাবৃত্ত মেরু, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর ফাই অর্থাৎ BC যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছিল এটা হচ্ছে তখন দিয়ে দেবো কি, এখানে দিয়ে দেবো ফাই। ঠিক আছে, অর্থাৎ BOC এই কোণটাকে কী দেবো, কী দ্বারা প্রকাশ করবো, ফাই দ্বারা প্রকাশ করবো। তাহলে সূত্র জানি যে আমরা জানি চাপ BC ইকুয়াল টু আর ফাই, এটা হচ্ছে প্রমাণ। এখন এই কথাটা জাস্ট একটুখানি বর্ণনা করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এখান থেকে তোমরা সুন্দর করে এটা লিখে নিতে পারো, লিখে নিয়ে তোমরা মুখস্থ করতে পারো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। অ্যাডভান্স ফার্মিংয়ের প্রথম পার্টে প্রথম অংশে এইটুকুই।